সমসাময়িক ইস্যু নিয়ে সংকটে ভারত বাংলাদেশের সম্পর্ক। এবার আবারও ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব। এবার ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা, পদত্যাগ নিয়ে নানা গুঞ্জন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক মহলে আলোচনা সমালোচনার ঝড়। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে 4টি আসনে সমঝোতা করছে বিএনপি। একের পর এক হত্যার হুমকি দিচ্ছে হিরো আলমকে, সরকারের কাছে গার্ডম্যানের আবেদন। এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন রুমিন ফারহানা, সামাজিক যোগাযোগ মাধ্যমের নানান প্রতিক্রিয়া। এবং মাত্র 14 ঘন্টার মধ্যে 23,68,000 টাকা অনুদান পেয়েছেন ডাক্তার তাসনিম জারা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সোশ্যাল বার্তা, সারাদিনের সংবাদ শিরোনামগুলো। এবারে বিস্তারিত। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে আজ মঙ্গলবার সকাল 10টায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র বলেছে, নয়াদিল্লি, কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশন নিয়ে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রণয় ভার্মাকে তলব করা হয়। ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। কূটনৈতিক সূত্র জানায়, প্রণয় ভার্মাকে ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশনগুলো নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানানো হয়েছে। এ নিয়ে গত 10 দিনে প্রণয় ভার্মাকে দ্বিতীয়বার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলো। অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন ঘটনায় এ নিয়ে অন্তত 6 বার তলব করা হলো প্রতিবেশী দেশটির রাষ্ট্রদূতকে। এর আগে 14 ডিসেম্বর প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। পরে এই তলবের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়া প্রতিরোধে দেশটির সহযোগিতা কামনা করা হয়। তারা যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে সক্ষম হন, তবে তাদের তাৎক্ষণিক গ্রেফতার ও বাংলাদেশের কাছে প্রত্যর্পণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। নয়াদিল্লিতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উস্কানিমূলক বক্তব্যে অন্তর্বর্তী সরকারের উদ্বেগের বিষয়টিও প্রণয় ভার্মাকে জানিয়ে দেওয়া হয়। 17 ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাল্টা তলব করা হয়। ঢাকা ও নয়াদিল্লিতে দুদেশের হাই কমিশনারদের পাল্টাপাল্টি তলবের ঘটনা দ্বিপাক্ষীয় সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। গত শনিবার রাতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ হয়, যা দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। এদিকে আজ মঙ্গলবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ও মুম্বাইয়ে বাংলাদেশ উপ হাই কমিশনের কাছে বিক্ষোভের ডাক দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি। এমন প্রেক্ষাপটে ঢাকা দিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন সংকটের মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। অন্তর্বর্তী সরকারের প্রায় 1.5 বছরের যাত্রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে, যা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ প্রকাশিত হয়েছে। এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে পদত্যাগের জন্য চাপ সৃষ্টি হচ্ছে। সেই সময়ই নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে খলিলুর রহমানের নাম উঠে এসেছে। সূত্র মতে, মঙ্গলবার সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের রদবদল হতে পারে। আসন্ন এই পরিবর্তনের অংশ হিসেবে খলিলুর রহমানকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগের বিষয়ে জোর আলোচনা চলছে। বিশেষ করে গত জুলাই মাসে যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চ সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর এই ঘটনা নিয়ে তীব্র সমালোচনা সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতার না করতে পারার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে সমালোচনা চলছে, যার ফলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তোলা হয়েছে। এই পরিস্থিতিতে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে।
তবে জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা পরিষদ থেকে বাদ পড়ছেন না। তিনি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করবেন। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীকেও তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে 4টি আসনে সমঝোতা করেছে বিএনপি। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। নীলফামারী 1 আসনে মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নারায়ণগঞ্জ 4 আসনে নূর হোসেন কাশেমি, সিলেট 5 আসনে ওবায়দুল্লাহ ফারুক ও ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জুনায়েদ আল হাবিবকে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের সিদ্ধান্ত অপরিবর্তনীয়। যারা এর বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। তিনি আরও বলেন, গণতন্ত্রের উত্তরণের সময়কে বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী নানা ষড়যন্ত্র করছে। সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবস্থা হয়েছে। আশা করি নির্বাচনের পরিবেশ তৈরিতে সরকার আরও কার্যকরী পদক্ষেপ নেবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়েছে। জমিয়তের সঙ্গে যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে সেখানে বিএনপির প্রার্থী থাকবে না। জমিয়তে উলামায়ে ইসলামের আমির ওবায়দুল্লাহ ফারুক বলেন, দেশের কল্যাণে জাতীয়তাবাদী দল সবচেয়ে বেশি আস্থাভাজন। 8 দলীয় জোটের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই। বিএনপি 3 বার ক্ষমতায় এসেছে, ভবিষ্যতেও বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে বলেও বিশ্বাস করি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি নিজেই। সেই সঙ্গে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার কাছে আবেদন করতে যাচ্ছেন শিগগিরই বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুর 12:30টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে এসব কথা জানান তিনি। হিরো আলম জানান, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত এবং বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনিও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। সেই কারণে প্রধান উপদেষ্টার নিকট একজন নিরাপত্তা কর্মী চেয়ে অনুরোধ করেন তিনি। পাশাপাশি এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন হিরো আলম। গেল মাসে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন হিরো আলম, তবে কোনো দল থেকে তিনি প্রার্থী হবেন সেটা এখনও নিশ্চিত নয়। তিনি চান স্বতন্ত্র প্রার্থী হতে। এদিকে 4টি দল থেকে প্রার্থী হওয়ারও প্রস্তাব পেয়েছেন তিনি। হিরো আলম বলেন, স্বতন্ত্র হিসেবে আমি কয়েকবার নির্বাচন করেছি। এবার কিছু রাজনৈতিক দল আমাকে তাদের প্রতীকে নির্বাচন করার প্রস্তাব দিয়েছে, তাই বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছি। তবে কোন দল থেকে নির্বাচন করব এটা এখনই বলতে চাই না, সময় হলে জানাবো। কোন কোন দল যোগাযোগ করেছে এই বিষয়ে জানতে চাইলে তিনি যে 4টি দলের নাম উল্লেখ করেন সেগুলো হলো গণ অধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ শ্রমজীবী পার্টি। হিরো আলম আরও বলেন, দল যেটি হোক, আমার মূল লক্ষ্য হলো জনগণের জন্য কাজ করা। আমাকে যে দলই নিক, আমি যেন মানুষের পাশে থাকতে পারি, সেটাই মুখ্য। তিনি জানান, ঢাকা ও বগুড়া থেকে 2টি আসনে লড়বেন বলে প্রস্তুত হচ্ছেন হিরো আলম। রাজনৈতিক অঙ্গনে হিরো আলমের সক্রিয়তা, সাহসী অবস্থান ও নিয়মিত প্রচারণা তাকে বারবার আলোচনায় এনে দিয়েছে। এবার দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়ালে তার রাজনৈতিক যাত্রায় এটি হবে নতুন অধ্যায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ মঙ্গলবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন তিনি। এদিকে রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে আমি নির্বাচন করব। আগামীকাল অথবা পরশু আমার পক্ষে মনোনয়ন ফর্ম নেওয়া হবে। তিনি আরও বলেন, এত বড় দল বিএনপি, তাদের ভালো মন্দ দেখতে হয়। যেহেতু জমিয়তে উলামায়ের সঙ্গে তারা জোট করেছে, আসন না দিলে কেমন করে জোট হবে? দল বাধ্য হয়ে তাদের আসন দিয়েছে।
স্বতন্ত্র প্রার্থী হলে বহিষ্কার করা হবে। বিএনপির এমন বার্তা প্রসঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, যদি ব্যবস্থা নেওয়ার হয় দল অবশ্যই ব্যবস্থা নেবে। আমি তো আসলে বাধা দিতে পারবো না। ঢাকা ৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার তাসনিম জারা তার নির্বাচনী তহবিল সংগ্রহে সফলতা দেখিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন, মাত্র ১৪ ঘন্টার মধ্যে ২৩,৬৮,০০০ টাকা অনুদান পেয়েছেন। ডক্টর যারা জানান, তাদের মোট ফান্ড রেইজিং লক্ষ্য ৪৬,৯৩,৫৮০ টাকা। এই লক্ষ্যমাত্রার অর্ধেকের বেশি ইতিমধ্যেই অর্জিত হয়েছে। তাই লক্ষ্যমাত্রা পূর্ণ হলে তারা ফান্ড রেইজিং বন্ধ করবেন। তিনি আরও জানান, বিকাশের লিমিট শেষ হওয়ায় যারা অনুদান দিতে চাচ্ছেন কিন্তু দিতে পারছেন না, তারা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দান করতে পারবেন। ডাক্তার তাসনিম যারা নিশ্চিত করেছেন, পুরো ফান্ড রেইজিং প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, তারা কেবল বিকাশ ও ব্যাংকের মাধ্যমে অনুদান নিচ্ছেন, যাতে প্রতিটি টাকার রেকর্ড থাকে যা ভবিষ্যতে যাচাইযোগ্য। সংগৃহীত টাকার তথ্য নিয়মিত জানানো হবে এবং নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হবে। ব্যয় বিবরণও স্পষ্টভাবে প্রকাশ করা হবে। এর আগে তিনি জানান, মাত্র ৭ ঘন্টায় ১২ লাখ টাকার বেশি অনুদান জমা হয়েছে। ডাক্তার তাসনিম যারা অনুদান দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বলেছেন, তাদের সহযোগিতা কল্পনার বাইরে।